সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ক্লাস। আজকে অনলাইন আমার দ্বিতীয় ক্লাস, পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস। আজকের এই পত্রে আমি আলোচনা করব 1943 সালের লেবাননের জাতীয় চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমার MA শেষ পর্বে শিক্ষার্থীদের জন্য, তো তোমাদের জন্য গত ক্লাসে আমরা যে অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম 1930 সালের ইঙ্গো ইরাকি চুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে। আশা করি তোমরা সবাই সে ভিডিও ক্লাস দেখেছো এবং প্র্যাকটিস করছো। তা আমি এখানেও আশা করব আজকের ক্লাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1943 সালের লেবাননের জাতীয় চুক্তি। আমি এই পর্যায়ে তোমাদের চুক্তিটি আলোচনা করার পূর্বে তোমাদের লেবানন সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে লেবানন কোথায়। তোমরা জানো লেবানন পশ্চিম এশিয়ার একটি ক্ষুদ্র আরব রাষ্ট্র। আমি উইকিপিডিয়া থেকে এখানে স্লাইডে তোমার লেবাননের ম্যাপটা ডাউনলোড করে নিয়ে এসেছি। তোমরা একটু দেখো, লক্ষ্য করো যে ভৌগোলিক অবস্থানটা দেখা যাচ্ছে এখানে লেবাননের উত্তর এবং পূর্ব দিকে বিশাল অংশ জুড়ে আছে সিরিয়া, এরপরে দক্ষিণে ইসরায়েল, এরপরে তোমার পশ্চিম দিকে দেখা যাচ্ছে মেডিটারেনিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগর। তো ভৌগোলিক অবস্থানটা জানলা এবং লেবাননের বর্তমান যে লেবানন একটি এটা রাষ্ট্রীয় নাম হচ্ছে লেবানিজ রিপাবলিক, এর ক্যাপিটাল হচ্ছে বৈরুত এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমি আগে বলেছি এটা অ্যারাবিক এবং এটার এরিয়া হচ্ছে 10,452 স্কোয়ার কিলোমিটার। বর্তমান প্রেসিডেন্ট, লেবাননের বর্তমান প্রেসিডেন্ট মাইকেল নাইম আউন, যিনি একজন মাননীয় কিসান, এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এই গেল তোমার লেবাননের একটা সংক্ষিপ্ত পরিচয় আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এবার এই যে লেবাননের জাতীয় চুক্তিটা কি, হোয়াট ইজ ন্যাশনাল পেক্ট ইন 1943। আচ্ছা, লেবাননের জাতীয় চুক্তি সেটা আমি এখানে যেটা একটু স্লাইডে নিয়ে আসছি, তোমরা একটু লক্ষ্য করো। 1943 সালের নির্বাচনের পর মাননীয় খ্রিস্টান নেতা বিশারা আল কুরি, তিনি লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সুন্নি মুসলিম নেতা রিয়াদ আল সুলহ এর উপরে মন্ত্রিসভা গঠনের ভার অর্পণ করেন। উভয় নেতাই বিভিন্ন সম্প্রদায়ের সম্মতির উপরে প্রতিষ্ঠিত একটি প্রশাসনিক কাঠামো প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এদের মধ্যে আলাপ আলোচনার ফলে 1943 সালে একটি জাতীয় চুক্তি গৃহীত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই চুক্তিটি হচ্ছে একটি লেবানন রাষ্ট্র পরিচালনা করার একটি গাইডলাইন বা দিক নির্দেশনা। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে আমি এটা আরও বিশ্লেষণ করব, এর চুক্তি ধারাগুলো আলোচনা করব এবং এর গুরুত্ব সম্পর্কে বলবো, আর পরবর্তী ইতিহাস সম্পর্কে, এর প্রভাব সম্পর্কে বলবো। এর আগে আমরা প্রাসঙ্গিক ক্রমে এই চুক্তির যে একটা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা ঘটনার যে একটা পেছনের ঘটনা, যেটাকে আমরা বলেছি ব্যাকগ্রাউন্ড বা পটভূমি, সেই বিষয়ে আমি এখানে কিছু আলোকপাত করতে চাই। আমি এখানে এইটাকে 3টা পর্যায়ে ভাগ করেছি। প্রথমে যে ওসমানীয় শাসন আমলে লেবানন, এরপরে ফরাসি ম্যান্ডেট শাসন আমলে লেবানন,
এর পরবর্তীতে যে অবস্থার প্রেক্ষিতে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল, অর্থাৎ লেবাননের যে রাজনৈতিক বিবর্তন সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। উসমানীয় শাসন আমলে লেবানন, আমি আগেই বলেছি যে যে ভৌগোলিক বৈশিষ্ট্য এবং কতগুলো বিশেষ ঘটনা লেবাননের ইতিহাসকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। যে আজকের যে লেবানন বা বর্তমান লেবানন রাষ্ট্রের ভিত্তিভূমি হচ্ছে মাউন্ট লেবানন নামে পরিচিত পার্বত্য অঞ্চলেই বর্তমান লেবানন রাষ্ট্রের ভিত্তিভূমি। আচ্ছা, সংখ্যাগুরুদের শাসন এবং শোষণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বহু সংখ্যালঘু সম্প্রদায় এই মাউন্ট লেবানন বা এই পার্বত্য এলাকায় অনেক আগে থেকে বসতি স্থাপন করে, বিশেষ করে রোমের সাথে সম্পর্কযুক্ত এই যে মারণীয় খ্রিস্টান সম্প্রদায়, তারা দ্বাদশ শতাব্দী থেকে এই এলাকায় বাস করতে থাকে, অর্থাৎ মাউন্ট লেবানন এলাকায়। এছাড়া বিভিন্ন সময়ে মুসলমানদের মধ্যে সুন্নি, শিয়া, দ্রুজ এবং খ্রিস্টানদের মধ্যে গ্রিক অর্থোডক্স, গ্রিক ক্যাথলিক, আর্মেনিয়ান ক্যাথলিক, সিরীয় ক্যাথলিক এবং অন্যান্য ধর্মীয় উপদল এই এলাকায় বসতি স্থাপন করে আসছিল। ওই সময়ে সুলতান প্রথম সেলিম, অর্থাৎ উসমানীয় সুলতান প্রথম সেলিম যখন সিরিয়া ও মিশর জয় করেন, তখন মাউন্ট লেবানন এলাকার দ্রুজ সামন্তদের প্রতি দৃষ্টি দিলেও মারণীয় খ্রিস্টানদের প্রতি দৃষ্টি দেওয়া তিনি প্রয়োজন বোধ করেননি। এমনকি অন্যান্য খ্রিস্টান উপদলের প্রধানদের অভিষেকের সময় যেভাবে সুলতান পোশাকে ভূষিত করতেন, মাননীয় প্রধানদের বেলায় তা তিনি করা যেত না। মাউন্ট লেবাননের যে অংশে মাননীয় খ্রিস্টানরা বসবাস করত, সে এলাকার কর্তৃত্ব সুলতান সেলিম আসাফ নামের একজন তর্কমন সামন্ত বংশের হাতে অর্পণ করেছিলেন। তাহলে আমরা এখানে যে প্রথম থেকে যে মারণীয় খ্রিস্টানদের অর্থাৎ যে মাউন্ট লেবানন, বর্তমান লেবানন, যে কখন থেকে উসমানীয়দের সাম্রাজ্যভুক্ত হয় সে বিষয়ে আমরা আলোকপাত করলাম। এখানে মারণীয় খ্রিস্টান, দ্রুজ এবং গ্রিক অর্থোডক্স অধ্যুষিত এই দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ, পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ উসমানীয় সরকারকে প্রত্যক্ষ শাসন প্রবর্তনের জন্য একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আমরা এখানে উসমানীয়রা, পরবর্তীতে আমরা দেখেছি এখানে উসমানীয় শাসন আমলে যে লেবাননের বেশ খ্রিস্টান জগতে কিছু সংখ্যক লেবাননি খ্রিস্টান আধুনিক শিক্ষার অন্যতম ফলশ্রুতি, যেটা ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদে আস্থাশীল হয়ে উঠেছিলেন এবং এদের সাধারণত আরব জাতীয়তাবাদী খ্রিস্টান বলা হয়। তাহলে আমরা এখানে বললাম মাননীয় খ্রিস্টানরা সাধারণত আরব জাতীয়তাবাদী খ্রিস্টান হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়। লেবাননে খ্রিস্টান জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল প্রধানত একটি মুসলিম সাম্রাজ্যের অধীনে বাস করবার ব্যাপারে খ্রিস্টানদের অনীহার ফলে, অর্থাৎ তারা যে উসমানীয় সাম্রাজ্যের অধীনে বসবাস করছে এবং তাদের যথেষ্ট অনীহা ছিল, এই অনীহা থেকেই লেবাননে খ্রিস্টান জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। পরবর্তীতে এই মারণীয় খ্রিস্টানরা প্রধানত লেবাননের বিশিষ্টতা ও স্বার্থ নিয়ে ব্যস্ত থাকলেও অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়সমূহের, বিশেষত গ্রিক অর্থোডক্স সম্প্রদায়কে বেশ কিছু সংখ্যক লোকের মধ্যে সিরীয় বিভিন্ন বিষয়ে মতৈক্য ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উসমানীয় সাম্রাজ্য বিরোধী যে আরব জাতীয়তাবাদী আন্দোলন গুপ্তভাবে চলতে থাকে, তাতে উভয় দলই অংশগ্রহণ করে এবং লেবাননের সমস্ত খ্রিস্টানেরাই লেবাননি জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়ে
তাদের লক্ষ্য অর্জনের জন্য যে একটি বৃহৎ ইউরোপীয় শক্তির সক্রিয় সাহায্য ও সহযোগিতা প্রয়োজন, লেবাননি খ্রিস্টানরা তা উপলব্ধি করতে পেরেছিলেন। ফ্রান্সের সাথে তাদের যে বহু শতাব্দীর সাংস্কৃতিক সম্পর্ক ছিল এবং ঊনবিংশ শতাব্দী থেকে যে অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, তার ফলে স্বাভাবিকভাবেই তারা ফ্রান্সকেই তাদের স্বার্থের রক্ষাকর্তা বলে মনে করতে থাকে। এবং এদিকে আমরা জানি 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই লেবাননের স্বায়ত্তশাসন খর্ব করা হয় এবং 1915 সালে অক্টোবর মাসে প্রত্যক্ষ ওসমানীয় শাসন পুনরায় প্রবর্তিত হয়। ওসমানীয় শাসন পুনরায় প্রবর্তিত হলেও আমরা এখানে দেখি যে পরবর্তীতে আমরা ওসমানীয় শাসনের পরে আমি বলেছি ফরাসি ম্যান্ডেট শাসন আমলে লেবানন, অর্থাৎ 1918 সালে অক্টোবর মাসে 7 তারিখে জেনারেল এলেনবির অনুমতিক্রমে একটি ফরাসি সেনা দল বৈরুতে অবতরণ করে এবং পরদিন জেনারেল এলেনবির সঙ্গে একটি ক্ষুদ্র ফরাসি সেনা দল সহ মিত্র বাহিনী নিয়ে বৈরুতে প্রবেশ করে। শুক্রি পাশা বৈরুত থেকে বহিষ্কৃত হন এবং সরকারি ভবন সমূহ থেকে আরব সরকারের পতাকা সরিয়ে ফেলা হয় এবং একজন ফরাসি সামরিক কর্মচারীকে সামরিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর 1920 সালের এপ্রিল মাসের 28 তারিখে মিত্রশক্তির সর্বোচ্চ পরিষদ সেন্ট রোময় মিলিত হয়ে সিরিয় লেবাননের ম্যান্ডেটরি শাসনভার ফ্রান্সের উপরে অর্পণ করে এবং এই ব্যবস্থার বিরুদ্ধে সিরিয়ার ব্যাপক বিক্ষোভ দেখা দিলেও লেবাননের খ্রিস্টান জনসাধারণ একে স্বাগত জানায়। যা হোক, ম্যান্ডেটরি শাসনের শুরুতেই ফরাসি কর্তৃপক্ষ তাদের বিশেষ আস্থাবাদ মাননীয় খ্রিস্টানদের ইচ্ছা অনুসারে পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিকে মাউন্ট লেবাননের এলাকা সম্প্রসারিত করে এবং সমস্ত ম্যান্ডেট শাসন আমলে বিশেষত প্রথম দিকে ম্যান্ডেটরি কর্তৃপক্ষ মাননীয় খ্রিস্টানদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছিল। ফলে অন্যান্য সম্প্রদায় ফরাসিদের সন্দেহের চোখে দেখতে থাকে। সুন্নি মুসলমানরা পার্শ্ববর্তী আরব রাষ্ট্রসমূহের সাথে ঐক্য স্থাপনের নীতিতে বিশ্বাসী ছিল। তাদের অনেকেই একটি পৃথক রাজনৈতিক সত্তা হিসাবে লেবাননের অস্তিত্ব স্বীকার করতে প্রস্তুত ছিল না। 1922 সালে লেবাননের প্রতিনিধি পরিষদের নির্বাচনে ঐক্যপন্থী সুন্নি মুসলমানদের নির্বাচনের বিরোধিতা করে এবং ফরাসি ঘেঁষা ঐক্য বিরোধী স্বরাষ্ট্র সচিব খুরশিদকে হত্যা করে এবং তবে ম্যান্ডেটরি কর্তৃপক্ষ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সন্দেহ ও অবিশ্বাস দূর করতে প্রয়াস পান এবং এই প্রয়াস অনেকাংশে সফল হয়। আমরা এদিকে দেখি লেবাননের রাষ্ট্রীয় রূপ সম্পন্ন করবার জন্য একটি সংবিধানের প্রয়োজনীয়তা অনুভূত হয়, যেটা 1925 সালের ডিসেম্বর মাসে প্রতিনিধি পরিষদ বিধান পরিষদ হিসাবে মিলিত হয় এবং সংবিধান রচনা করবার জন্য একটি ফরাসি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রণীত খসড়া বিধান পরিষদে গৃহীত হয়। 1926 সালের মে মাসের 24 তারিখে লেবাননকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। সুন্নি মুসলমানরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, কেননা খ্রিস্টান নিয়ন্ত্রণ লেবানন রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে তারা আপত্তি করেছিল। যা হোক, আমরা এরপরে দেখতে পাই যে সিরিয়ার নিয়ে লেবানন ম্যান্ডেটরি কর্তৃপক্ষ বিভিন্ন প্রশাসনিক বিভাগ আগে ফরাসি উপদেষ্টা নিয়োগ করে শাসনযন্ত্রের উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রয়াস পায়। এরপরে পরবর্তীতে আমরা দেখি যে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে, যদি এটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে লেবানন বিভিন্ন সময়ে যেই সংকটের সম্মুখীন হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে সংবিধানের কতগুলো মৌলিক ত্রুটি। এগুলোর মধ্যে রাষ্ট্রপ্রধান ও সংসদের পারস্পরিক ক্ষমতার ভারসাম্যের অভাব উল্লেখ করা যায়।
জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সংসদই হচ্ছে রাষ্ট্রের সর্বাপেক্ষা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ সংস্থা হওয়া উচিত ছিল, কিন্তু ম্যান্ডেটরি কর্তৃপক্ষের ইচ্ছা অনুসারে প্রেসিডেন্টকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা গঠন ও বাতিল করতে পারতেন। মন্ত্রিসভা সংসদের নিকট দায়ী থাকলেও প্রেসিডেন্ট কারো নিকট দায়ী থাকবেন না। কোনো কোনো ক্ষেত্রে প্রেসিডেন্ট সংসদের তোয়াক্কা না করে আইন প্রণয়ন করতে পারতেন। তাছাড়া রাষ্ট্রের স্বার্থে প্রেসিডেন্ট সরকারি অনুমোদন বা সংসদের মতামত ছাড়াই যে কোনো দেশের সাথে চুক্তি সম্পাদন করতে পারতেন, এবং সংসদ বাতিল ঘোষণা করবার ক্ষমতাও প্রেসিডেন্টের ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে তুলনামূলকভাবে সংসদকে অত্যন্ত দুর্বল করে রাখা হয়। শক্তিশালী সংসদ এবং ফরাসি স্বার্থ পরস্পর বিরোধী মনে করে ম্যান্ডেটরি কর্তৃপক্ষ সংসদকে একটি বিতর্ক সভায় পরিণত করতে চেয়েছিল, এবং বিভিন্ন দিক দিয়ে সংসদকে দুর্বল করে রাখা হয়। প্রথমত ফরাসি হাই কমিশনারকে, পরে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টকে অত্যন্ত বেশি ক্ষমতা দেওয়ার ফলে সংসদের ক্ষমতা সীমিত হয়ে পড়ে। দ্বিতীয়ত সংসদের সদস্যরা সাম্প্রদায়িক ভিত্তিতে যেভাবে ভাগ করা হয়েছে, তার ফলে সংসদ কিছু সংখ্যক প্রভাবশালী নেতার হাতের পুতুলে পরিণত হয়। তৃতীয়ত ম্যান্ডেট আমলে সংসদের 1/3 সদস্য ম্যান্ডেটরি কর্তৃপক্ষ দ্বারা মনোনীত হতেন। এই সমস্ত কারণে একটি স্বাধীন দেশের সংসদকে যে ধরনের কাজ করতে হয়, লেবাননের সংসদ তা করবার কোনো সুযোগ পায়নি। এরপরে আমরা এখানে বলেছি যে লেবাননের যে রাজনৈতিক বিবর্তন, যে কোন অবস্থার প্রেক্ষাপটে ম্যান্ডেটরি শাসনের পরে শাসন আমলেই পরবর্তীতে যে লেবাননের যে রাজনৈতিক একটা বিবর্তন, যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে তোমরা জানো 1939 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় হতেই বিশ্বযুদ্ধের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মাননীয় খ্রিস্টানরাও যে ফ্রান্সের সাথে যুক্ত থাকা অপ্রয়োজনীয় বলে মনে করতে থাকে, এবং এই সময় থেকেই লেবানন সিরিয়ার সাথে একযোগে ফরাসি বিরোধী আন্দোলন চালায়, এবং একই সাথে পরবর্তীতে স্বাধীনতা লাভ করে। আমরা সেটা পরে আলোচনা করব। তাহলে রাজনৈতিক বিবর্তনে আমরা দেখতে পাই যে এখানে সিরিয়ার মতো লেবাননেও রাজনৈতিক দল প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল। এটা তো সামন্ততান্ত্রিক সম্প্রদায় ভিত্তিক দল, আর একটা হচ্ছে আদর্শ ভিত্তিক দল। তো সামন্ততান্ত্রিক সম্প্রদায় ভিত্তিক দলের মধ্যে 1934 সালে বিশারা আল কুরির নেতৃত্বে প্রতিষ্ঠিত সাংবিধানিক জোট, এবং একই সময়ে ফরাসি ঘেঁষা এমিল ইদ্দা কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় জোট, এরপরে জাতীয় উদারপন্থী দল উল্লেখ করা যায়। এই দলগুলো প্রধানত নেতাভিত্তিক ছিল। এদের কোনো সাংগঠনিক ভিত্তি শক্তিশালী ছিল না। কোনো প্রকার সামাজিক বা অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা তাদের ছিল না। শ্রেণীগতভাবে নিজেদের স্বার্থ বজায় রাখবার ব্যাপারেই তাদের আগ্রহ ছিল বেশি। এরপরে দ্বিতীয়ত আদর্শভিত্তিক দলগুলোর মধ্যে একটা ছিল কাতারিব দল, আর সিরীয় জাতীয় সমাজতান্ত্রিক দল ছিল সর্বাপেক্ষা শক্তিশালী। আমি এরপরে রাজনৈতিক বিবর্তনের যে একটা ধারাবাহিকতায় ম্যান্ডেট শাসনামলে বিশেষ করে লেবাননে রাজনীতির যে প্রধান বৈশিষ্ট্য হলো, আমি আগেই বলেছি, ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক রাজনীতি, এবং দুটি প্রধান সম্প্রদায়ের, একটা মাননীয় খ্রিস্টান ও সুন্নি মুসলমানদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব। একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে লেবাননের অস্তিত্বের প্রশ্নে দুই সম্প্রদায়ের মধ্যে মৌলিক মতপার্থক্য ছিল। অর্থনৈতিক বৈষম্য এই পার্থক্যকে আরও বাড়িয়ে তোলে। লেবাননি নেতৃবৃন্দের মনে হয়েছিল যে রাষ্ট্র হিসাবে লেবাননের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে সকল সম্প্রদায়ের লোকের মনে এই ধারণা সৃষ্টি করতে হবে যে প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থে
অটুট থাকবে। অর্থাৎ সবার মধ্যে, সব লোকের মধ্যে এই ধারণা সৃষ্টি করতে হবে যে প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ অটুট রাখতে হবে এবং রাষ্ট্রের পরিচালনা ব্যবস্থায় তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে। কোনো বিশেষ একটি সম্প্রদায় যে লেবাননের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, এই মনোভাবও সৃষ্টি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। তারই প্রেক্ষিতে 1943 সালে লেবাননে একটি জাতীয় চুক্তি সম্পাদিত হয়, যেটা আমি আগেই বলেছি। এটি হচ্ছে লেবানন রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি দিক নির্দেশনা। এটা পরবর্তী রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব প্রতিফলিত হয়। আমরা এখন এরপরে আলোচনা করব যে এই জাতীয় চুক্তির এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে যে কোন অবস্থার প্রেক্ষিতে এই জাতীয় চুক্তি 1943 সালের চুক্তি সম্পাদিত হয়েছিল, এবং চুক্তির ধারাগুলো যদি আমরা একটু এখন বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই পরবর্তীতে এর আগের যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। চুক্তির যে ধারাসমূহ সম্পর্কে আমি এখানে আলোচনা করছি, প্রথমত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থাৎ আগেই বলেছি প্রত্যেক সম্প্রদায়ে মিলেমিশে এটা সবার সম্মতিক্রমে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল। এখানে একটু লক্ষ্য করো, একটু মনোযোগ আকর্ষণ করছি আমি শিক্ষার্থীদের, যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিচ্ছিন্ন লেবাননের ধারণা ত্যাগ করে, অর্থাৎ লেবানন পার্শ্ববর্তী দেশ থেকে বিচ্ছিন্ন নয় এরকম ধারণা নিয়ে খ্রিস্টানরা আরব জগতের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, এটা এই লেবানন অন্যান্য আরব রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত, বিচ্ছিন্ন নয় এরকম ধারণা নিয়ে এটি স্বাধীন সার্বভৌম লেবানন রাষ্ট্রের ধারণা গ্রহণ করতে সম্মত হয়। তাহলে খ্রিস্টানদের এখানে তাদের একটা ত্যাগ স্বীকার করতে হবে। তাদের এখানে এই যে লেবানন কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, এটা পার্শ্ববর্তী আরব জগতের আরব রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কযুক্ত, এটি স্বাধীন সার্বভৌম লেবাননের যে রাষ্ট্রের যে একটা ধারণা সেটা তারা গ্রহণ করতে সম্মত হয়। দ্বিতীয়ত, এবার মুসলমানদেরও একটু স্বার্থ ত্যাগ করতে হবে। সেটা কি? লেবাননের মুসলমানরা এতদিন ধরে লেবাননের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশগুলো সিরিয়ার সাথে যুক্ত করবার যে মনোভাব পোষণ করছিল তা পরিত্যাগ করতে হবে। আচ্ছা, এটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে সিরিয়ার সাথে লেবাননকে যুক্ত করার যে একটা ধারণা ছিল তাদের এতদিন ধরে, যা পরিকল্পনা ছিল, সেটা মুসলমানদেরও পরিত্যাগ করতে হবে। আচ্ছা, এবং লেবাননকে অন্য কোনো আরব দেশের সাথে সংযুক্ত করবার চেষ্টা থেকেও বিরত থাকতে হবে। তাহলে এখানে আমরা এই দুটো বিষয় একটু ক্লিয়ার আশা করি বোঝা গেল। এরপরে পরবর্তী ধারা, এটা আরেকটু আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যে খ্রিস্টান নাগরিকেরা কোনো বিদেশি শক্তির আশ্রয় প্রার্থনা করতে পারবেন না। বাইরের কোনো শক্তির সাথে তোর কোনো চুক্তি করা বা কোনো শক্তির আশ্রয় প্রার্থনা করতে পারবে না। মুসলমান নাগরিকরাও এমন কোনো কাজ করবেন না যাতে লেবাননকে সিরিয়া বা অন্য কোনো আরব দেশের অধীনতা স্বীকার করতে হয়। তাহলে খ্রিস্টানরাও কোনো বিদেশি শক্তির সাথে আশ্রয় প্রার্থনা করতে পারবে না, মুসলমানরাও অন্য কোনো সিরিয়া বা অন্য কোনো দেশের সাথে তারা সংযুক্ত হওয়া বা তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার বা একসাথে যুক্ত করার বা অধীনতা স্বীকার করার এরকম কোনো ধারণা পোষণ করতে পারবে না। অন্য কোনো আরব দেশের অধীনতা স্বীকার করতে হয় এরকম কোনো কাজ করতে পারবে না মুসলমানরা। এরপরে সংসদের যে সদস্য সংখ্যা এমনভাবে স্থির করবার সিদ্ধান্ত গৃহীত হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকে। সংসদের যে সদস্য সংখ্যা নির্ধারিত হবে, স্থির হবে, সিদ্ধান্ত গৃহীত হবে, এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যাতে প্রতিনিধিত্ব থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু
মাননীয় খ্রিস্টানরা যাতে কিছু পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে, তাদের সংখ্যা যেহেতু সেই সময়ে মুসলমানদের চেয়ে একটু বেশি ছিল, এবং তার ব্যবস্থাও করা হয়। কালক্রমে 6 ভাগ খ্রিস্টান হলে 5 ভাগ মুসলমান সদস্য সংখ্যা নির্ধারণে এই আনুপাতিক হার গৃহীত হয়, অর্থাৎ 6:5 রেশিওতে নির্ধারণ করা হয়। এরপরে এটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো বিভিন্ন সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করা হয়। যেমন প্রেসিডেন্টের পদ মাননীয় খ্রিস্টান সম্প্রদায়ের, প্রধানমন্ত্রীর পদ সুন্নি মুসলমান সম্প্রদায়ের, এবং সংসদের স্পিকার বা সভাপতির পদ শিয়া সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করা হয়। সংসদের ডেপুটি স্পিকার এবং ডেপুটি প্রধানমন্ত্রীর পদ গ্রিক অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করা হয়, এবং সামরিক শক্তির চিফ জেনারেল স্টাফ পদ দ্রুজ সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করা হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি চুক্তির ধারাসমূহ এখানে আলোচনা করে এখানে যে যে এটা ইম্পর্টেন্সটা কি সে বিষয়ে এখন আলোচনা করব। একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। চুক্তির গুরুত্ব সম্পর্কে আমি বলবো। চুক্তির গুরুত্ব সম্পর্কে বলার আগে আমি এখানে তোমাদের আরেকটা বিষয়ে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। যদিও আমি তোমাদের এটা লেবাননের রাজনৈতিক ইতিহাসে এই জাতীয় চুক্তির গুরুত্ব অপরিসীম, সে বিষয়ে আমি গুরুত্ব সম্পর্কে এখানে এই বিষয়ে যাওয়ার আগে আমি এখানে বিভিন্ন, তোমরা একটু লক্ষ্য করো, যেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত এই ক্ষুদ্র দেশ কেবলমাত্র সম্প্রদায়গুলোর পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে। এবং এই চুক্তির সফলতা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। সেটা আমি চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি এখন তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি যে চুক্তির যে সাফল্য যে কয়টি বিষয়ের উপরে নির্ভরশীল ছিল। যেমন চুক্তির ধারাতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যদি কখনো সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি করতে পারে এমন কোনো ঘটনা সম্প্রদায়ের নেতৃবৃন্দের এবং সংসদ সদস্যদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের মনোভাব বিদ্যমান থাকা প্রয়োজন। যদি সমাধানের দৃষ্টিভঙ্গি থাকতে হবে, না হলে এই চুক্তি যে কোনো সময় ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। সেই জন্য এটা সবার মধ্যে একটা আলাপ আলোচনার পরিবেশ থাকতে হবে। এই আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের মনোভাব সবসময় থাকতে হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, কোনো সম্প্রদায়ের কোনো ন্যায়সঙ্গত অভিযোগ থাকলে, বিশেষত অর্থনৈতিক সুযোগ সুবিধা সংক্রান্ত অভিযোগ, সহানুভূতির সাথে বিবেচনা হওয়া অপরিহার্য। অন্যথায় সেই সম্প্রদায়ের রাষ্ট্রের প্রতি আনুগত্যই শিথিল হয়ে যেতে পারে। তৃতীয়ত, যে বিষয়ের উপরে চুক্তির সাফল্য নির্ভরশীল সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির নিজ সম্প্রদায়ের স্বার্থে এমন কিছু করা থেকে বিরত থাকা প্রয়োজন যাতে স্বজনপ্রীতি বা অন্যান্য সম্প্রদায় বা অথবা অন্য কোনো বৃহৎ সম্প্রদায় যেটা এর বিরোধী, এরকম কোনো স্বার্থ সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায় যদি কোনো বিশেষ শক্তি বা শক্তি ব্লকের দিকে ঝুঁকে পড়ে, তাহলে আমরা জাতীয় চুক্তি অর্থহীন হয়ে যায় এবং সংঘর্ষের সম্ভাবনা দেখা যায়। সেটাও সেদিকেও নজর রাখতে হবে যাতে করে এই ধরনের জাতীয় চুক্তি অর্থহীন হয়ে না যায়। সেই জন্য কোনো সম্প্রদায় কোনো বিশেষ শক্তি বা শক্তি ব্লকের দিকে যাতে ঝুঁকে না পড়ে সেটা নজরদারিতে রাখতে হবে। এরপর আমরা
এখানে চুক্তির গুরুত্ব সম্পর্কে আমি আগেই বলেছি যে লেবাননের রাজনৈতিক ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব অপরিসীম। কেননা জাতীয় চুক্তি লেবাননের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে একটি সুসম্পর্ক প্রতিষ্ঠার একটি প্রয়াসের অভিব্যক্তি। মানে এখানে যে ধর্মীয় সম্প্রদায়গুলো আছে এই চুক্তির মধ্য দিয়ে তাদের মধ্যে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠার একটা প্ল্যাটফর্ম তারা এখানে তৈরি করতে পেরেছে এই চুক্তির মধ্য দিয়ে। এবং সকল সম্প্রদায়ের স্বার্থের মোটামুটিভাবে এটা ভারসাম্য রক্ষা করার একটা চুক্তি। এটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরব দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি লেবাননের জাতীয় চুক্তিভিত্তিক ব্যবস্থার সফলতায় সহায়তা করেছে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। দেশের জন্য সাময়িক শুভ সূচনা বয়ে এনেছিল এবং লেবাননি খ্রিস্টানদের মন থেকে আরব দেশগুলোর অভিসন্ধি সম্বন্ধে সন্দেহ অনেকাংশে দূরীভূত হয়েছিল এবং স্বাধীনতা লাভের পথ প্রশস্ত করেছিল। এরপরে আমি একটু শেষ কথা বলার আগে তোমাদের পরবর্তী অর্থাৎ পর্যালোচনামূলক এখানে কিছু কথা বলবো যে 1943 সালের পর থেকে লেবাননের ইতিহাস পর্যালোচনা করলে অর্থাৎ রাজনৈতিক পরবর্তী এই চুক্তির প্রভাব লেবাননের রাজনৈতিক ইতিহাসে 1943 সালের জাতীয় চুক্তির কি প্রভাব প্রতিফলিত হয় আমি সেই বিষয়ে এখানে একটু বলছি। 1943-এর অর্থাৎ এই চুক্তি সম্পাদিত হওয়ার পর থেকে লেবাননের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মোটামুটিভাবে 1955 সাল পর্যন্ত বিভিন্ন প্রকারের অসুবিধা সত্ত্বেও জাতীয় চুক্তি কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতি কোনো বড় ধরনের হুমকি দেখা যায়নি। একথা অবশ্যই সত্য যে সাদার জাতীয় সমাজতান্ত্রিক দলের স্বাধীনতা বিরোধী কার্যকলাপ, 1949 সালের বিদ্রোহ, আমির আবদুল্লাহর বৃহত্তর সিরিয়া পরিকল্পনা, নুরি আস-সাইদের উর্বর অর্ধচন্দ্র এলাকা একত্রীকরণের পরিকল্পনা বিভিন্ন সময়ে লেবানন সরকারের মনে উদ্বেগের সৃষ্টি করেছিল, কিন্তু এই অসুবিধাগুলো সাফল্যজনকভাবে মোকাবিলা করতে সরকার সক্ষম হয়। অনুরূপভাবে 1952 সালে বিশারা আল-কুরি বিরোধী যে রাজনৈতিক আন্দোলন এবং তজ্জনিত সংকটও সাংবিধানিক উপায়ে সমাধান করা হয়। যাই হোক, আমি এর পরবর্তীতে আমরা এটা হচ্ছে যদিও এখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল, কিন্তু তারা সেই সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে সক্ষম হয়েছিল। 1945 সালে প্রতিষ্ঠিত আরব লীগের পূর্ণ সদস্য হিসাবে লেবাননের যোগদানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগদানের পূর্বে লেবাননকে তার স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা সম্বন্ধে পূর্ণ নিশ্চয়তা দান করা হয় এবং আরব লীগের কাঠামোর মধ্যে লেবানন আন্তঃ-আরব সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1952 সালে আমি আগেই বলেছি যে প্রেসিডেন্ট বিশারা আল-কুরির বিরুদ্ধে এক আন্দোলনের মাধ্যমে বিরোধী দল ক্ষমতা দখল করে এবং কামিল শামুন কুরির স্থলাভিষিক্ত হন। তখন থেকেই মুসলমান এবং খ্রিস্টানদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। শামুন লেবাননের খ্রিস্টান চরিত্র সম্বন্ধে এত বেশি সজাগ ছিলেন যে মুসলমানরা, বিশেষত সুন্নি মুসলমানরা, তার প্রতি বিরূপ ছিল। এই বছরেই মিশরে দুর্নীতিপরায়ণ সামন্ততান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে তরুণ সামরিক অফিসারবৃন্দ ক্ষমতা দখল করেছিল এবং অভ্যুত্থানের নেতা কর্নেল আব্দুল নাসের আরব ঐক্যের যে ডাক দিয়েছিল তা লেবাননি মুসলমানদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছিল। যাই হোক, তাহলে একদিকে শামুনের খ্রিস্টান ঘেঁষা নীতি, অন্যদিকে সুন্নি মুসলমানদের আরব ঐক্য সমর্থন জাতীয় চুক্তিকে কিছু পরিমাণে দুর্বল করে দিয়েছিল। তবুও আমরা বলতে পারি 1955 সাল পর্যন্ত লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে
কোনো বড় ধরনের সংকট দেখা দেয়নি। এই জাতীয় চুক্তি ফলে বিভিন্ন সংকটের সমাধান করা হয়। এই জন্য 1955 সাল পর্যন্ত লেবাননের রাজনৈতিক ইতিহাসে এই চুক্তির গুরুত্ব অপরিসীম। আমি এখানে যে কথাটি বলছি যে পরিশেষে 1943 সালের জাতীয় চুক্তি দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে না আনলেও অল্প সময়ের জন্য হলেও লেবাননের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তারা 1946 সালে পরবর্তীতে 31শে ডিসেম্বর ফরাসি সরকার যে তাদের লেবানন থেকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল 1946 সালের 31শে ডিসেম্বর। আমি মোটামুটি চেষ্টা করেছি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও বারবার দেখতে হবে না, একবার দেখলে হয়তো কিছুটা, দ্বিতীয়বার দেখলে তোমার আরও কিছু ক্লিয়ার হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং আমি আমার মাস্টার্স শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি যে তোমাদের পেজে, বিভাগের পেজে যে প্রশ্নগুলো দিচ্ছি সে প্রশ্নগুলো একটু তোমরা একটু লক্ষ্য করবা। অতি সংক্ষিপ্ত উত্তরে যে প্রশ্নগুলো, সেখানে তোমাদের অনেক কিছু জানার আছে। সেই প্রশ্নগুলোতে শুধু লাইক দিলে হবে না, সেগুলো একটু দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেগুলো তোমার পরবর্তী পরীক্ষার জন্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার জন্য এই আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।